আজ আমরা একাদশ শ্রেণীর এমসিকিউ প্র্যাকটিস ক্লাসে প্রাণীজগতের শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন, মেটাজেনেসিস কি? অপশন এ, একটি প্রাণীর জীবনচক্রে অযৌন ও যৌন দশার মধ্যে জনুক্রম। অপশন বি, খণ্ডিত দেহ ও পার্থেনোজেনেটিক জননের উপস্থিতি। অপশন সি, পোস্ট এমব্রায়োনিক বিকাশের সময় গঠনের প্রচুর পরিবর্তন ঘটা। এবং অপশন ডি, বিভিন্ন বাহ্যিক গঠনের উপস্থিতি। তাহলে এখানে কি বলা আছে যে মেটাজেনেসিস। তাহলে মেটাজেনেসিস একটা পদ্ধতি যেটা দেখা যায়, এই মেটাজেনেসিস যে পদ্ধতিটা, এটা দেখা যায় নিডারিয়া পর্বের জীবের। নিডারিয়া। এবার আমরা এই নিডারিয়া পর্বের কিছু বৈশিষ্ট্য দেখে নিই। সবার প্রথম আমরা যদি প্রতিসাম্যতার কথা বলি, প্রতিসাম্যতা অর্থাৎ কোনো একটা জীবকে যে একটা তাকে সম্পূর্ণ দুটো প্রতিসম খণ্ডে তাকে বিভক্ত করা, অর্থাৎ যে রেখাটা দ্বারা সেই জীবটাকে সম্পূর্ণ দুটো ভাগে ভাগ করা যাবে। তো সেই রকম প্রতিসাম্যতা একটা হচ্ছে অপ্রতিসম জীব হয়, অপ্রতিসম। অপ্রতিসম। 2 নম্বর কি দেখব, জীব হয় অরীয়ভাবে প্রতিসম। এবং 3 হচ্ছে কি দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। তাহলে আসলে কি, আমরা এই যে গোটা চ্যাপ্টারটা পড়ব, এই চ্যাপ্টারে এই 3 ধরনের আমরা প্রতিসাম্যতা দেখতে পাবো। তাহলে এই অপ্রতিসম কারা হবে? পরিফেরা। পরিফেরা। তাহলে সবার প্রথম আমাদের যেটা করতে হবে, যে টোটাল যে 11টি পর্ব আছে, প্রাণী জগতের টোটাল যে 11টা পর্ব আছে, তো সেই পর্বকে পরপর সিকোয়েন্স ওয়াইজ কিন্তু আমাদের নামগুলো মনে রাখতে হবে। এই 1 থেকে 9 পর্যন্ত যেসব অকডাটাগুলো রয়েছে, যেটা শুরু হবে পরিফেরাতে, এগুলো আর আমি পরপর বলছি না, পরিফেরা। আর একদম শেষ হবে কোথায়? একাইনোডার্মাটা। একাইনোডার্মাটা। তাহলে এই টোটাল 9টা। 10 নম্বর আমরা কি দেখব? হেমিকর্ডাটা। হেমিকর্ডাটা। আর 11 নম্বর হচ্ছে কি কর্ডাটা। তাহলে এই টোটাল পর্ব আছে কতগুলো? 11টা। এই মাঝেরগুলো আমি লিখিনি, যে পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, আস্কেলহেলমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা এবং একাইনোডার্মাটা। তাহলে এই 9টা হচ্ছে কি অকর্ডাটা, তারপর হেমিকর্ডাটা, তারপর কর্ডাটা। তাহলে এর মধ্যে যদি দেখি অপ্রতিসম পরিফেরা, আর অরীয়ভাবে প্রতিসম যদি দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো? নিডারিয়া এবং টিনোফোরা, এই দুটো পাবো, টিনোফোরা। আর বাকি দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম এরপর থেকে, অর্থাৎ প্লাটিহেলমিনথিস থেকে শুরু করে কোথা পর্যন্ত? কর্ডাটা পর্যন্ত বেশিরভাগ আমরা কি দেখতে পাবো? যেগুলো দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। তাহলে এটা তো একটা নিডারিয়ার বৈশিষ্ট্য, যে নিডারিয়া হচ্ছে কি, যে এরা অরীয়ভাবে প্রতিসম একটা জীব। বেশ, তাহলে এই নিডারিয়া জীবের যদি আমরা উদাহরণ কিছু দেখি, যেমন হাইড্রা, অরেলিয়া, ওবেলিয়া, তো এগুলো। তাহলে এই উদাহরণগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে। এবার তার মধ্যে মেটাজেনেসিস হচ্ছে কি, যে একটা যৌন আর অযৌন দশার মধ্যে পর্যায়ক্রমিক আবর্তন। তাহলে এই যে ওবেলিয়া আমরা জীবটা দেখছি, যদি হাইড্রা দেখি, হাইড্রার জীবটা যে দশাটা দেখা যায়, তো তাকে আমরা কি বলবো? পলিপ। আর অরেলিয়াতে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে মেডুসা। আর ওবেলিয়াতে যদি দেখি, তাহলে পলিপ ও মেডুসা দুটো দশাই দেখা যায়। যেখানে কি হবে, যে পলিপ যৌন জননের মাধ্যমে, আমরা এখানে যদি লিখি পলিপ আর এখানে লিখি মেডুসা, তাহলে পলিপ অযৌন জননের ফলে, পলিপ অযৌন জননের ফলে মেডুসা তৈরি করবে, আর মেডুসা যৌন জননের ফলে পলিপ তৈরি করবে। তাহলে এই যে পর্যায়ক্রমিক আবর্তন, এই আবর্তনটাকে আমরা কি বলবো? মেটাজেনেসিস। তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে একটি প্রাণীর জীবনচক্রে অযৌন ও যৌন দশার মধ্যে যে জনুক্রম,
তাকে মেটাজেনেসিস বলে। আর এখানে তাছাড়া তো নিডারিয়ার আমরা এগুলো বৈশিষ্ট্য মনে রাখলাম। এছাড়া আমরা যদি দেখি এই যে নিডারিয়া পর্ব, তাহলে এদের যে দেহ গহ্বর দেখা যায়, তাহলে সেই দেহ গহ্বরকে কি বলে? গ্যাস্ট্রিক গহ্বর। গ্যাস্ট্রিক গহ্বর, বা যেটাকে আমরা কি বলতে পারি? সিলেন্টেরন। তাহলে এগুলো কিন্তু আমরা দেখতে পাবো কোথায়? নিডারিয়া পর্বে। পরের প্রশ্ন দেখব, যে ফ্লাজেলাযুক্ত কোষ দ্বারা পরিফেরাদের স্পঞ্জশীল আবৃত থাকে তা হলো এ কোয়ানোসাইট, বি মেসেনকাইমাল কোষ, সি অস্টিয়া এবং ডি হচ্ছে অস্কিউলাম। তাহলে কি বলছে? যে ফ্লাজেলাযুক্ত কোষ দ্বারা স্পঞ্জশীল আবৃত থাকে। তাহলে আমরা যে দেহ গহ্বর দেখছিলাম, দেহ গহ্বর তাহলে এই দেহ গহ্বর এক হচ্ছে পরিফেরা, আর দুই কি দেখছি? নিডারিয়া। নিডারিয়া তো একটু আগেই আমরা পড়লাম যে নিডারিয়ার যে দেহ গহ্বর তাকে কি বলে? তাকে বলে সিলেন্টেরন। এই কারণে নিডারিয়ার নাম কিন্তু সিলেন্ট্রেটাও ছিল। তাহলে সিলেন্টেরন, বা বলতে পারি একে গ্যাস্ট্রিক গহ্বর। গ্যাস্ট্রিক কেন বলছি? কারণ এদের পরিপাকটা কিন্তু অন্তঃকোষীয় বহিঃকোষীয় উভয়ই হয়, এই বহিঃকোষীয় হওয়ার জন্য, বহিঃকোষীয় পরিপাক হওয়ার জন্য। আর পরিফেরার যে গহ্বর, তাহলে তার নাম কি? এখানে বলাই আছে কি? স্পঞ্জশীল। বা এটাকে আমরা প্যারাগ্যাস্ট্রিক গহ্বর বলতে পারি, কারণ এর পরিপাকে কোনো ভূমিকা নেই। এদের পরিপাকটা কীরকম হয়? এদের পরিপাকটা হবে অন্তঃকোষীয়। আর নিডারিয়াতে কি বললাম? বহিঃকোষীয় হবে, আবার অন্তঃকোষীয় হবে। তাহলে এখানে যে ফ্লাজেলাযুক্ত কোষ দ্বারা পরিফেরাদের স্পঞ্জশীল আবৃত থাকে, ঠিক স্পঞ্জশীলের বাইরেই যে কোষটা থাকে, তাহলে সেটাকে কি বলবো? সেটা বলবো কোয়ানোসাইট কোষ। তাহলে কোয়ানোসাইট কোষ এরকম দেখতে। তো যার এটাকে বলবো দেহ বা বডি, এটাকে কি বলবো? এটা বলবো কলার। আর এটা কি? এটা হচ্ছে ফ্লাজেলা। আর মেসেনকাইমাল কোষ, মেসেনকাইম তো এদের এই যে কোয়ানোসাইট আর পিনাকোসাইট, এদের বাইরের যে কোষস্তর, যদি আমরা দেখি এটা অস্কিউলাম, এটা একটা ধরে নিচ্ছি পরিফেরা একটা, এখানে অসংখ্য কি আছে? অস্টিয়া, যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ছিদ্রগুলো। তাহলে এখানে অস্কিউলাম হচ্ছে বড় ছিদ্রটা, এটা অস্কিউলাম। আর এই যে ছোট ছিদ্র, এগুলোকে কি বলবো? এগুলো হচ্ছে অস্টিয়া। তাহলে অস্টিয়া দিয়ে কি জল প্রবেশ করে, আর অস্কিউলাম দিয়ে জল বের হয়ে যায়। বেশ, আর এবার এই অংশটাকে যদি আমরা কেটে দেখি, এই অংশটা, তাহলে কি দেখতে পাবো? যে এখানে এটা কোষ পরপর কোষ সজ্জিত আছে, তারপর এখানে জেলি সদৃশ কিছু কোষীয় উপাদান রয়েছে, আর তারপর এখানে ওই কোয়ানোসাইট কোষগুলো কিন্তু রয়েছে। এরকম যে কোষগুলো আমরা দেখলাম এরকম রয়েছে। তাহলে এই যে স্তরটা, একে কি বলবো? একে বলবো পিনাকোসাইট। আর এখানে এই যে কোষগুলো আছে, এগুলোকে কি বলবো? কোয়ানোসাইট। আর এই যে গহ্বরটা, এই ভিতরে গহ্বরটা কি? এই গহ্বরটা হচ্ছে, মানে এর ভিতরে যে গহ্বরটা আছে সেটাই তো স্পঞ্জশীল। তাহলে স্পঞ্জশীলের ঠিক বাইরে কে আছে? এই কোষগুলো, সেটা হচ্ছে কি? কোয়ানোসাইট। তাহলে যে ফ্লাজেলাযুক্ত কোষ পরিফেরাদের স্পঞ্জশীল আবৃত থাকে তা হচ্ছে কোয়ানোসাইট কোষ। আর মেসেনকাইমাল কোষ হচ্ছে এগুলো, এই মাঝখানে জেলির মতো অংশগুলো থাকে। আর এই বাইরে যেগুলো এঁকেছে এগুলো হচ্ছে পিনাকোসাইট। তাহলে পিনাকোসাইটগুলো পিনাকো নাম তৈরি করে, কোয়ানোসাইটগুলো
কোয়ানোডার্ম তৈরি করে। আর অস্টিয়া দিয়ে জল প্রবেশ করে এবং অস্কিউলাম দিয়ে জল বের হয়ে যায়। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে কি বলে? নালিকা তন্ত্র। গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন, যে নালিকা তন্ত্র কাদের দেখা যায়? তাহলে নালিকা তন্ত্র দেখা যায় কার? পরিফেরাদের। আর একটা এর সাথেই যে জল সংবহন তন্ত্র, এটা মনে রাখবো, জল সংবহন তন্ত্র, তাহলে এইটা কিন্তু প্রাণী জগতে কার দেখা যাবে? একাইনোডার্মাটাদের মধ্যে, একাইনোডার্মাটা। আজকে যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলো প্রধানত পরিফেরা, নিডারিয়া এবং টিনোফোরা। এবার তার সাথে মনে হয় প্লাটিহেলমিনথিসও আছে, মানে পরিফেরা থেকে প্লাটিহেলমিনথিস পর্যন্ত। পরবর্তী ক্লাসে আরও আমরা কিন্তু পরের যে পর্বগুলো আছে সেগুলো আলোচনা করব। পরের প্রশ্ন দেখব, কোন পর্বের প্রাণীদের সাকার ও হুক আছে এবং তারা অন্য প্রাণীদের অন্তঃপরজীবী? তাহলে অপশন এ বলছে আর্থ্রোপোডা, অপশন বি অ্যানিলিডা, অপশন সি অ্যাস্কেলহেলমিনথিস এবং অপশন ডি হচ্ছে প্লাটিহেলমিনথিস। তাহলে এখানে যদি আমরা আরেকটা জিনিস এখানে দেখে নিই এই উত্তর দেখার আগে, যে সিলোমের দিক থেকে, বা যদি বলি ভূণজ স্তরের দিক থেকে, এটা একবার এখানে দেখে নিই। তাহলে ভূণজ স্তরের ভিত্তিতে যে পর্বগুলো রয়েছে, সে কোন পর্বগুলো কোথায় পড়বে সেগুলো আমরা একটু দেখে নেব। যে ভূণজ স্তর এক বলতে পারি কি, যে ডিপ্লোব্লাস্টিক। তাহলে ডিপ্লোব্লাস্টিক বলতে যাদের ভূণজ স্তরে দুটি স্তর দেখা যায়, একটা হচ্ছে এক্টোডাম, একটা এন্ডোডাম, আর একটা হচ্ছে কি ট্রিপ্লোব্লাস্টিক, যাদের তিনটে স্তর দেখা যাবে। তাহলে এক্টোডাম এন্ডোডাম তো দেখা যাবেই, তার সাথে আরেকটি দেখা যাবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মেসোডাম, ট্রিপ্লোব্লাস্টিক। তাহলে এখানে ডিপ্লোব্লাস্টিক প্রথমত কোষ দেহ, যেটাকে কোষ দেহ গঠন দেখা যাবে, মানে শুধুমাত্র কোষ দেহ বলছি, যে কোষ ভিত্তিক দেহ গঠন। তাহলে কোষ ভিত্তিক দেহ গঠন কি হবে? পরিফেরা, সেটাকেও আমরা ডিপ্লোব্লাস্টিকে রাখতে পারি। তাহলে ডিপ্লোব্লাস্টিকে আমরা কি বলবো? পরিফেরা, পরিফেরা, নিডারিয়া আর চিনোফোরা। তাহলে এগুলোকে আমরা ডিপ্লোব্লাস্টিক বলতে পারি। এর মধ্যে পরিফেরা কিন্তু এটা কোষভিত্তিক দেহ গঠন, আর এই দুটোকে প্রধানত ডিপ্লোব্লাস্টিক বলবো। হ্যাঁ, এইবার যদি পরিফেরা কোথাও জিজ্ঞাসা করা হয় যে এটা ডিপ্লোব্লাস্টিক না ট্রিপ্লোব্লাস্টিক, তখন পরিফেরাকে আমরা ডিপ্লোব্লাস্টিক বলতে পারি। আর ট্রিপ্লোব্লাস্টিক বাকিগুলো পড়বে কোথা থেকে? প্লাটিহেলমিনথিস থেকে শুরু করে, প্লাটিহেলমিনথিস থেকে শুরু করে একদম কর্ডাটা পর্যন্ত। হ্যাঁ, আর সবাইকে কিন্তু একটা জিনিস, যে আমাদের কিন্তু এই যে পরপর 11টা পর্ব, 11টা পর্বের নাম কিন্তু পরপর মনে থাকতে হবে। যেমন পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস, আস্কেলহেলমিনথিস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, তারপর হচ্ছে হেমিকর্ডাটা এবং কর্ডাটা। তাহলে যার মধ্যে পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা ডিপ্লোব্লাস্টিকে পড়ছে, আর প্লাটিহেলমিনথিস থেকে কর্ডাটা পর্যন্ত ডিপ্লোব্লাস্টিক পড়ছে। বেশ, তাহলে এখানে বলছে কোন পর্বের প্রাণীদের সাকার ও হুক রয়েছে। তাহলে এবার আমরা যদি দেখি, সেফালাইজেশন প্রথম শুরু হয় প্লাটিহেলমিনথিসের মধ্যে। এদের একটা যে মস্তকের মতো অংশ একটা শুরু হচ্ছে, একটা গঠন আমরা দেখতে পাচ্ছি মস্তকের মতো, যে এই পাশে একটা সাকার, এই সাকার রয়েছে, আর তারপরে যে এরকমভাবে জীবটাকে আমরা দেখছি। আর এরকম এই ছোট 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 খণ্ডের মতো অংশ দিয়ে বিভক্ত জীবটা। এগুলো যদিও প্রকৃত খণ্ড নয়। আর এখানে রয়েছে কি? এখানে রয়েছে হুক। তাহলে এগুলোকে কি বলছি? হুক। আর এগুলোকে কি বলছি? এগুলো বলছি সাকার। তাহলে হুক দিয়ে কি হয়, যে অন্তঃগাত্রে যুক্ত, যেমন ইন্টেস্টাইন, ইন্টেস্টাইনের যে ভিতরে যে ত্বকটা, তো তার সাথে যুক্ত থাকতে পারে এই হুকের দ্বারা। আর সাকার দিয়ে কি হয়, যে সরল খাদ্য, সরল যে পুষ্টিটা, তাহলে পুষ্টিটা গ্রহণ করে। তাহলে এরকম গঠন যদি দেখতে পাই, তাহলে সেটা দেখা যাবে কোথায়? সেটা দেখা যাবে হচ্ছে প্লাটিহেলমিনথিস। তাহলে প্লাটিহেলমিনথিসে এই হুক আর সাকার আমরা দেখতে পাবো। আর তাছাড়া তো দেখলামই যে প্লাটিহেলমিনথিস কিন্তু ট্রিপ্লোব্লাস্টিক। আর এদের যদি প্রতিসাম্যতা বলি, তাহলে এরা কিন্তু দ্বিপার্শ্বীয়ভাবে প্রতিসম। এবার এই প্লাটিহেলমিনথিসে একটা স্বাধীনজীবী জীবের নাম আমরা মনে রাখবো। স্বাধীনজীবী, স্বাধীনজীবী, যেমন এটা তো অন্তঃপরজীবী ছিল, এই যে অন্তঃপরজীবী, যে কার কথা বলছি?
যে ওই ফিতাকিমি, তাহলে এটা একটা ফিতাকিমির একটা ছবি। বেশ, তাহলে স্বাধীনজীবী কারা হচ্ছে? স্বাধীনজীবী কিন্তু প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়া সম্পর্কে আমরা আগে পড়েছি যে প্ল্যানেরিয়া কিন্তু পুনরুৎপাদন ঘটায়। এর একটা ক্ষমতা আছে, যেটা হচ্ছে পুনরুৎপাদন। অর্থাৎ প্ল্যানেরিয়াকে যতগুলো টুকরে কেটে দেওয়া যাবে ঠিক ততগুলোই কিন্তু প্ল্যানেরিয়া সৃষ্টি হবে। তাহলে প্লাটিহেলমিনথিস পর্বের একটা স্বাধীনজীবী জীবের উদাহরণ হচ্ছে কি? প্ল্যানেরিয়া। তাছাড়া তো আমরা ফিতাকিমি পড়লামই। পরের প্রশ্ন দেখব, পরিফেরার নালিকাতন্ত্রে জল প্রবাহিত হয় কোন পথ দিয়ে? তাহলে এখানে এই যে চারটে অপশন আছে, প্রথমে কি দেখছি অসকিউলাম থেকে স্পঞ্জোসিল। প্রথমেই যখন দেখবো অসকিউলাম, তো এটা তো হবে না, কারণ দেখেছিলাম কি যে অস্টিয়া দিয়ে জল প্রবেশ করে এবং অসকিউলাম দিয়ে বেরিয়ে যায়। তাহলে প্রথমে কি থাকতে হবে? অস্টিয়া। তাহলে এই অপশনগুলো, এখানে স্পঞ্জোসিল, সেই কারণে এটা হচ্ছে না। এটা অসকিউলাম, হচ্ছে না। তাহলে সবার প্রথম কি থাকতে হবে? অস্টিয়া। তাহলে অবশ্যই উত্তর হবে অপশন ডি, অস্টিয়া, স্পঞ্জোসিল, অসকিউলাম সেখান থেকে দেহের বাইরে যায়। তাহলে পরিফেরার দেখা যাচ্ছে নালিকাতন্ত্র। আর একটু আগেই বললাম যে একাইনোডার্মাটার কিন্তু দেখা যায় কি? জল সংবহন তন্ত্র। এবার এই পরিফেরার আরও যদি দুটো একটা পয়েন্ট আমরা মনে রাখি, এদের বিশেষ বৈশিষ্ট্য, তাহলে এদের কোয়ানোসাইট কোষ তো দেখেছি। এদের পরিপাক যদি দেখি তাহলে কীরকম হবে? এদের পরিপাক অন্তঃকোষী হয়। এদের লার্ভা দশা, তাহলে এদের লার্ভা দশা যদি মনে রাখি, অ্যাম্ফিব্লাস্টুলা, অ্যাম্ফিব্লাস্টুলা ও প্যারেনকাইমুলা। তাহলে এদের কিন্তু আমাদের এই লার্ভা দশাগুলো মনে রাখতে হবে। অর্থাৎ এদের যে জীবনচক্র, এদের জীবনচক্র কিন্তু পরোক্ষ জীবনচক্র। তাহলে যেসব জীবের জীবনচক্রে লার্ভা দশা বর্তমান, তো তাদের পরোক্ষ জীবনচক্র বলবো। যাদের অপত্য আর পূর্ণাঙ্গ জীব দুটো সেম দেখতে নয়, তো তাদের কি বলছি? পরোক্ষ জীবনচক্র। অর্থাৎ এদের লার্ভাল স্টেজ কিন্তু আছে জীবনচক্র। এছাড়া পরিফেরাদের একটা বিশেষ অঙ্গজ জননের একটা বিশেষ গঠন দেখা যায়, যার নাম হচ্ছে কি? গেমিউল। গেমিউল, যেটাকে কি বলতে পারি? ইন্টারনাল বাডিং। কোরকোদ্গম, অন্তস্থ কোরকোদ্গম দেখা যায় যে গেমিউল। তাহলে গেমিউলে বিশেষ কোষ থাকে যার নাম আর্কিওসাইট, যেটা কিন্তু টোটিপোটেন্ট সেল হয়। আর তাছাড়া তো দেখলামই যেটা কোষভিত্তিক দেহ গঠন বা পরিফেরাকে আমরা কিন্তু প্যারাজোয়াও বলতে পারি। প্যারাজোয়া, এটা গুরুত্বপূর্ণ যে প্রাণী জগৎকে যদি আমরা এককোষী বহুকোষীতে আমরা যদি ভাগ করি, তাহলে এককোষীদের বলবো প্রোটোজোয়া এবং বহুকোষীদের বলবো মেটাজোয়া। সেই মেটাজোয়ার মধ্যে যারা কোষগুচ্ছ হিসাবে থাকছে, কলা গঠন করছে না, তারা প্যারাজোয়া। আর যারা কলা গঠন করতে পারছে তারা এন্টারোজোয়া। তাহলে এই প্যারাজোয়া অর্থাৎ পরিফেরা বাদ দিলে তারপর থেকে নিডারিয়া থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু যে কিসে পড়বে? সেগুলো এন্টারোজোয়াতে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখব, চ্যাপটাকিমির শিখাকোষ বা ফ্লেম সেল সাহায্য করে? এক বলছে রেচন, 2 পরিপাক, 3 অসমোরেগুলেশন, 4 জনন। এবার এখানে অপশন রয়েছে কোনটা কোনটা ঠিক হবে। তো এখানে যদি দেখি ফ্লেম সেল বা শিখাকোষ, তাহলে রেচন এখনো পর্যন্ত আমরা যেটা যেটা দেখলাম যে একটা হচ্ছে পরিফেরা, তারপর নিডারিয়া, টিনোফোরা, আর তারপর হচ্ছে প্লাটিহেলমিনথিস। মোটামুটি এই পর্যন্তই আজকের প্রশ্নগুলো রাখা হয়েছে। তো এই পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, এদের যদি দেখি কোনো কোনো রেচন অঙ্গ কিন্তু আমরা দেখতে পাবো না। তাহলে কোনো রেচন অঙ্গই কিন্তু আমরা এখানে দেখতে পাবো না, পরিফেরা, নিডারিয়া এবং টিনোফোরা। তাহলে এদের রেচন অঙ্গকে দেহত্বক। এদের যা গ্যাসীয় আদান প্রদান, যা রেচন পদার্থ ত্যাগ করা, সব কিন্তু দেহত্বকের মাধ্যমেই এরা কিন্তু করবে। এরপরে যদি প্লাটিহেলমিনথিসে আসি, এই প্লাটিহেলমিনথিস কিন্তু প্রথম অঙ্গভিত্তিক দেহ গঠন দেখা যায়। পরিফেরার কি? শুধু কোষগুচ্ছ। তাহলে পরিফেরার কি দেখা যাবে? কোষগুচ্ছ। বেশ। আর নিডারিয়া, টিনোফোরা যদি দেখি, তাহলে এদের কলাভিত্তিক দেহ গঠন। তাহলে এদের কিন্তু কলা গঠন করেছে, যার জন্য পরিফেরাকে কি বলছিলাম? পরিফেরাকে বলছিলাম প্যারাজোয়া। প্যারাজোয়া।
অবশ্যই বহুকোষী, যার জন্য মেটাজোয়া, তাহলে মেটাজোয়ার আন্ডারে কে বলবো? প্যারাজোয়া। আর নিডারিয়া থেকে কি বলছিলাম? ইন্টারোজোয়া, তাহলে কলাভিত্তিক। আর এই প্লাটিহেলমিনথিসে প্রথম কিন্তু অঙ্গের গঠন দেখা যায়, অঙ্গ সৃষ্টি শুরু হয়, যেমন এদের ফার্স্ট সেফালাইজেশন হয়, মস্তিষ্কের গঠন। এদের কিন্তু আমরা রেচন অঙ্গ দেখতে পাবো, রেচন অঙ্গ। তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছি এই যে ফ্লেম সেল বা শিখাকোষ, তাহলে এটা কিন্তু এদের রেচন অঙ্গ। তাহলে এর সাথে সাথে এটা অসমো রেগুলেশনেও সাহায্য করে। তাহলে কি রেচন 1 ছিল আর অসমো রেগুলেশন 3 ছিল, তাহলে এখানে উত্তর হবে 1 এবং 3 ঠিক। এবার প্লাটিহেলমিনথিস একটু আগেই তো দেখলাম যে আমরা পরিফেরা, কিন্তু পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, এই তিনটে কি ছিল? এই তিনটে ছিল হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, এই তিনটে ছিল ডিপ্লোব্লাস্টিক। আর এখানে প্লাটিহেলমিনথিস থেকে কি শুরু হয়েছে? ট্রিপ্লোব্লাস্টিক, ট্রিপ্লোব্লাস্টিক। আর ট্রিপ্লোব্লাস্টিক জীব যখন হচ্ছে, তার মানে অর্থাৎ এদের মেসোডাম আছে, মেসোডাম। আর মেসোডামে যে গহ্বরটা থাকে, মেসোডামে যদি গহ্বর থাকে, তাহলে মেসোডামে যদি গহ্বর থাকে, তাহলে সেই গহ্বরকে কি বলে? সিলোম। তাহলে মেসোডামের যে গহ্বর থাকবে তাকে বলবো সিলোম। কিন্তু দেখা যাচ্ছে এদের মেসোডামে কোনো গহ্বর থাকে না, অর্থাৎ এরা আসিলোমেট, আসিলোমেট, বা এটা সিলোমবিহীন কিন্তু জীব। এরা ট্রিপ্লোব্লাস্টিক কিন্তু সিলোমবিহীন জীব হচ্ছে প্লাটিহেলমিনথিস, যার একটা উদাহরণ হচ্ছে চ্যাপ্টাগনি। পরবর্তী প্রশ্ন দেখব। এখানে আরেকটা জিনিস বলার ছিল, তো সেটা হচ্ছে কি, এদের মই সদৃশ স্নায়ু দেখা যায়, মই সদৃশ। এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এদের কিন্তু মই সদৃশ স্নায়ু দেখা যায়। পরবর্তী প্রশ্ন দেখব। প্ল্যানেরিয়ার উচ্চ ক্ষমতার নাম হলো, এটা একটু আগেই বললাম, এখান থেকে আর কিছু আলোচনা করছি না। এটা তো জনুক্রম, এটা অনুন্নত জনুক্রম যদি বলি, অনুন্নত, অনুন্নত জনুক্রম বলবো, সেটা হচ্ছে মেটাজেনেসিস। কাদের দেখা যায়? মেটাজেনেসিস দেখা যায় নিডারিয়ার। তাহলে নিডারিয়ার কি বললাম? পলিপ আর মেডুসা দশার পর্যায়ক্রমিক আবর্তন। জৈব প্রভাব বলতে এটা কি? বায়োলুমিনিসেন্স, বায়োলুমিনিসেন্স। তাহলে বায়োলুমিনিসেন্স কাদের দেখা যাবে? টিনোফোরা পর্বের জীবের দেখতে পাবো, টিনোফোরা। আগে কিন্তু এই টিনোফোরা আর নিডারিয়া নিয়ে কি ছিল? সিলেন্ট্রেটা। এবং কিছু বৈশিষ্ট্য আলাদা থাকার জন্য এদের আলাদা করে একটা আলাদা পর্ব হয়েছে, যেটা হচ্ছে টিনোফোরা। তো সেখানে বায়োলুমিনিসেন্স দেখা যায়, অর্থাৎ ঠান্ডা আলো, অর্থাৎ সমুদ্রের নিচে এরা কিন্তু যে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে কিন্তু একটা আলো সৃষ্টি করতে পারে লুসিফারেজ এবং লুসিফেরিনের ফলে। লুসিফারেজ এনজাইম এবং লুসিফেরিন প্রোটিন এর দ্বারা কিন্তু এরা এটা পারে। পুনরুৎপাদন, তাহলে প্ল্যানেরিয়ার উচ্চ ক্ষমতাটাই কি? পুনরুৎপাদন। পরের প্রশ্ন দেখব। নিম্নের কোনটি বা কোনগুলি টিনোফোরা পর্বের সদস্য? তাহলে বেরো, প্লিউরোব্রাঙ্কিয়া, হর্মিফোরা এবং সবকটি। তাহলে এখানে উত্তর, এগুলো আমাদের মনে রাখতে হবে যে সবগুলোই কিন্তু এখানে টিনোফোরার সদস্য। এই টিনোফোরার যদি কিছু আমরা বৈশিষ্ট্য দেখি টিনোফোরার, আগে তো এটা সিলেন্ট্রেটা ছিল, এখন আর সিলেন্ট্রেটা না, এখন সিলেন্ট্রেটা বলতে শুধু নিডারিয়াকে বুঝবো। তাহলে এদের বিশেষ একটা জিনিস দেখা যাবে, সিলিয়া। তাহলে এদের সিলিয়া দিয়ে কী হবে? সিলিয়াগুলো পরপর সজ্জিত হয়ে চিরুনি আকৃতির একটা গঠন তৈরি করবে, যাকে কি বলা হয়? যাকে বলা হয় কমপ্লেট বা চিরুনিপাত। তাহলে কমপ্লেট, তাহলে এদের একটা বৈশিষ্ট্য কিন্তু এদের কমপ্লেট দেখা যায়। এছাড়া আর কি মনে রাখবো? যে এদের কিন্তু একটা বিশেষ দংশক কোষ থাকে, এদের একটা বিশেষ দংশক কোষ থাকে, যে দংশক কোষটার নাম কি? ল্যাসোকোষ, ল্যাসোকোষ, বা যেটাকে আমরা কি বলবো, কি বলে, মনে পড়ছে না নামটা, কোলোব্লাস্ট, ল্যাসোকোষ বা কোলোব্লাস্ট। তাহলে এটাকে, তাহলে নিম্নের কোনটি বা কোনগুলি টিনোফোরা পর্বের সদস্য? তাহলে এখানে তো বেরো, প্লিউরোব্যাঙ্কিয়া, হর্মিফোরা, তো এখানে উত্তর সবকটি হবে। তাহলে এখানে টিনোফোরাদের কি দেখতে পেলাম? কমপ্লেট দেখা যায়, এদের দংশক কোষ আছে যেটাকে ল্যাসোকোষ বা কোলোব্লাস্ট কোষ বলে। ঠিক সেই রকমই যদি নিডারিয়া পর্বের দেখি, তাদের যে দংশক কোষ দেখা যাবে,
নিডারিয়া, তাহলে তাকে কি বলবো? তাকে বলবো নিডোব্লাস্ট। নিডোব্লাস্ট। আর নিডোব্লাস্টে একটা বিশেষ অঙ্গাণু থাকবে, অঙ্গাণু, যেটাকে বলবো নিমাটোসিস্ট। তাহলে নিমাটোসিস্ট একটা অঙ্গাণু কোষের মধ্যে, আর নিডোব্লাস্ট হচ্ছে কোষ কাদের? নিডারিয়াদের। এটাও কিন্তু কি কোষ? দংশক কোষ। যেরকম টিনোফোরার ক্ষেত্রে দংশক কোষ ল্যাসোকোষ বা ক্লোব্লাস্ট, তো সেই রকম নিডারিয়ার ক্ষেত্রে নিডোব্লাস্ট হচ্ছে কিন্তু দংশক কোষ। পরের প্রশ্ন দেখব, নিম্নের কোনটি টিনোফোরাতে খাদ্য শিকারে সাহায্য করে? যেটাই আলোচনা করলাম। তাহলে সিলিয়েটেড ফ্লাজেলা, কোলোব্লাস্ট বা ল্যাসোকোষ, অ্যামিবোসাইট কোষ এবং মিউকাস কোষ। তাহলে এখানে উত্তর কি হবে? এখানে উত্তর হবে কোলোব্লাস্ট বা ল্যাসোকোষ। পরবর্তী প্রশ্ন দেখব, সিপেন নিম্নের কোন পর্বের সদস্য? নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস না মোলাস্কা? তাহলে এখানে সিপেন, তাহলে এখানে কি কি মনে রাখবো? একটা হচ্ছে সি অ্যানিমন, সিপেন, আর কি মনে রাখবো? আর হচ্ছে সিফ্যান। এই প্রত্যেকটা কিন্তু নিডারিয়া পর্বের। এছাড়া যদি দেখি সি অর্চিন, তারপর যদি দেখি সি লিলি, তাহলে এগুলো যদি দেখি, তাহলে এইগুলো কিসের উদাহরণ হবে? এগুলো হচ্ছে একাইনোডার্মাটা। তাহলে বিশেষ করে তাহলে সি অ্যানিমন, সিপেন আর সিফ্যান এগুলো সব কোন পর্বে পড়বে? নিডারিয়া। তাহলে সিপেন নিম্নের কোন পর্বের সদস্য? তাহলে এখানে কি হবে? উত্তর হবে নিডারিয়া। টিনোফোরা পর্বের জীব তো একটু আগেই পড়লাম, যে হর্মিফোরা, প্লিউরোব্যাঙ্কিয়া, তারপর বেরো, আর প্লাটিহেলমিনথিস তো ফিতাকিমি, বা তারপর আমরা আরও দেখলাম প্ল্যানেরিয়া, তো এগুলো সব কিন্তু প্লাটিহেলমিনথিসের উদাহরণ। পরবর্তী প্রশ্ন দেখব, এখানে আর কিছু নিডারিয়া তো আলোচনা করে নিয়েছি। হ্যাঁ, এদের মেটাজেনেসিস দেখা যায়, পলিমেডুসা। হ্যাঁ, এবার এদের যদি এই নিডারিয়ার যদি লার্ভা দশা দেখি, আমরা পরিফেরাল লার্ভা দশা কি দেখেছি? অ্যাম্ফিব্লাস্টুলা এবং প্যারেনকাইমুলা। তাহলে এদের হাইড্রুলা আর প্লানুলা, তাহলে এগুলো দেখা যাবে নিডারিয়া পর্বে। পরবর্তী প্রশ্ন দেখব, বিবর্তনের ধারায় প্রকৃত সিলমের উদ্ভব ঘটেছিল যাদের মধ্যে? তারা হলো এ আস্কেলহেলমিনথিস, বি কর্ডাটা, সি একাইনোডার্মাটা এবং ডি অ্যানিলিটা। তাহলে যদিও আজকে প্রশ্নগুলো বেশিরভাগ বলেছি রেখেছিলাম প্লাটিহেলমিনথিস পর্যন্ত, কিন্তু এই সিলম এটা প্রাণীজগতের শ্রেণীবিন্যাসের যে সাধারণ যে ধর্মগুলো বা বেসিসগুলো, তো সেই বেসিসের মধ্যে এই প্রশ্নটা। তাহলে এবার তো তাই জন্য সেটা প্লাটিহেলমিনথিসের পরেও কিন্তু হতে পারে। তো এবার সিলমটা কি? সিলম হচ্ছে একটা গহ্বর, একটু আগেও আলোচনা করলাম কোনো একটা প্রশ্নে, গহ্বর। আর এই গহ্বরটা কোথায় থাকে? গহ্বরটা থাকে হচ্ছে মেসোডামে। মেসোডাম। তাহলে এই মেসোডাম কাদের থাকে? মেসোডাম থাকে ট্রিপ্লোব্লাস্টিক জীবের। তাহলে কি বলছি? গহ্বরটা কোথায় থাকছে? মেসোডামে। আর মেসোডাম থাকবে শুধুমাত্র কিন্তু ট্রিপ্লোব্লাস্টিক জীবে, কারণ ডিপ্লোব্লাস্টিক যদি হয় তাহলে সেখানে একটোডাম আর এন্ডোডাম থাকবে শুধু, তাহলে ট্রিপ্লোব্লাস্টিক। তাহলে ট্রিপ্লোব্লাস্টিক জীব শুরু হচ্ছে কোথা থেকে? শুরু হচ্ছে প্লাটিহেলমিনথিস থেকে। এর আগে যদি দেখি তাহলে সেগুলো কি? ডিপ্লোব্লাস্টিক। তাহলে প্লাটিহেলমিনথিস থেকে শুরু হচ্ছে। অর্থাৎ সিলম থাকার, যদি বলি যে থাকার সম্ভাবনা, কিন্তু প্লাটিহেলমিনথিস থেকে এটাতে আছে বলছি না, যদি থাকে তো প্লাটিহেলমিনথিসের আগে থাকা সম্ভবই নয়, কারণ হচ্ছে এই গহ্বরটা মেসোডাম লেয়ারে হয়, আগেরগুলো মেসোডাম নেই। তাহলে এদের মেসোডাম আছে, এবং কাদের? প্লাটিহেলমিনথিসদের। এটা ট্রিপ্লোব্লাস্টিক। কিন্তু দেখা যাচ্ছে না, এদের সিলম নেই, এদের সিলম নেই। বেশ, তাহলে তারপরে কি যাব? প্লাটিহেলমিনথিসের পর আস্কেল হেলমিনথিস বা নিমাট হেলমিনথিস বা নিমাটোডা।
তাহলে এরপরে আসছে আস্কেল হেলমিনথিস, এই যে আস্কেল হেলমিনথিস। তাহলে এদের ক্ষেত্রে যে গহ্বরটা আছে সেটা মেসোডামে আছে, কিন্তু যদি প্রকৃত সিলম হতে হয় তাহলে কি হতে হবে, যে এইটা যদি গহ্বর হয় তাহলে এই দিকেও যে থাকবে মেসোডাম আর এই দিকেও থাকবে মেসোডাম। বাইরের দিকটা বলবো সোমাটিক, সোমাটিক বা প্যারাইটাল, প্যারাইটাল মেসোডাম। আর ভিতর দিকেরটা কি বলবো, ভিসেরাল, ভিসেরাল মেসোডাম। তার মাঝখানে গহ্বর যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে কি প্রকৃত সিলম। কিন্তু আস্কেল হেলমিনথিসের ক্ষেত্রে দেখবো কি, যে এটা যদি মেসোডাম লেয়ার হয়, এটা যদি মেসোডাম লেয়ার হয়, আর তাহলে এটা কি, এটা এটা এন্ডোডাম, আমি এখন যেটাকে এই ডট ডট করে ফিল করে দিচ্ছি এটা হচ্ছে এন্ডোডাম। আর এর বাইরে এটা কি, এর বাইরে এটা হচ্ছে এক্টোডাম, এক্টোডাম যেটাকে আমি এইভাবে দেখাচ্ছি, এটা এক্টোডাম, এটা এক্টোডাম। আর মাঝখানে এটা মেসোডাম, কিন্তু মেসোডামটা ধরে নিচ্ছি এই জায়গাটায় রয়েছে, এটা মেসোডাম। আবার ধরে নিচ্ছি এই জায়গাটায় মেসোডাম রয়েছে। তাহলে এই যে মেসোডাম লেয়ারটা এটা সম্পূর্ণ নয়, মেসোডাম লেয়ারটা সম্পূর্ণ নয়। এবার সম্পূর্ণ না হয় এই মাঝে মাঝে কিছু গহ্বর দেখা যায়, যেমন এই একটা গহ্বর, এই একটা গহ্বর। যদি এই গহ্বরটার এই দিকটা দেখি তাহলে এই দিকটা এটা এক্টোডাম, আর যদি এই দিকটা দেখি তাহলে এই দিকটা এন্ডোডাম। তাহলে এই দিকটা একটো আর এই দিকটা এন্ডো, তার মাঝখানে যে গহ্বরটা এইটা হচ্ছে কি ছদ্মশিলম। তাহলে এই আস্কেল হেলমিনথিসদের যেটা দেখা যাবে সেটা হচ্ছে ছদ্মশিলম। তাহলে প্রকৃত সিলম কাদের দেখা যাবে, তাহলে প্লাটি হেলমিনথিসের পর আস্কেল হেলমিনথিস, আস্কেল হেলমিনথিস পর অ্যানিলিডা। তাহলে অ্যানিলিডার ক্ষেত্রে দেখা যাবে প্রকৃত সিলম। তাহলে এখানে উত্তর কি হবে, অ্যানিলিডা। তাহলে আমরা যদি দেখি যে সিলমের ব্যাপারটা যদি দেখি, তাহলে প্রথমেই আমি যদি বলবো কি, যে পরিফেরা, পরিফেরা থেকে শুরু করে প্লাটি হেলমিনথিস পর্যন্ত এই সবাই এর কারোরই সিলম নেই। এরপর যদি দেখি আস্কেল হেলমিনথিস, আস্কেল হেলমিনথিস বা যেটাকে আমরা নিমাটোডা বলছি, তো এর ক্ষেত্রে দেখব কি ছদ্মশিলম, ছদ্ম, ছদ্মশিলম। আর তারপর অ্যানিলিডা থেকে শুরু করে কোথা থেকে, অ্যানিলিডা, অ্যানিলিডা থেকে শুরু করে একদম কডাটা পর্যন্ত, তাহলে সবার কি হবে, সবার প্রকৃত সিলম। কিন্তু প্রথম তাহলে তাদের কাদের মধ্যে প্রকৃত সিলম এলো, সেটা হচ্ছে অ্যানিলিডা। তাহলে বিবর্তনের ধারায় প্রকৃত সিলমের উদ্ভব ঘটেছিল যাদের মধ্যে, তাহলে তারা হলো অ্যানিলিডা। পরের প্রশ্ন দেখব। আচ্ছা, তাহলে এই আমাদের আজকের যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সেগুলো এখানেই শেষ। তো এরপর একটা অ্যাক্টিভিটি থাকবে যার উত্তর কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। প্রাণী জগতে যত রকমের প্রতিসাম্যতা দেখা যায় তা হলো, অপশন এ 2, অপশন বি 3, অপশন সি 4 এবং অপশন ডি 5। তাহলে আজকের ক্লাস আপাতত এখানেই শেষ।